হ্যালো বাচ্চারা। সো আইবিএ পরীক্ষার জন্য আমাদের প্রথম যে গ্রামার রুলটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য মেইন ভার্ভ মাস্ট ম্যাচ দ্য রিয়েল সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। তখন তো ভাইয়া কিছু বুঝি না কি বলছেন। তো বাবা, ইংলিশে যত সেন্টেন্স আছে না দুনিয়াতে, সবগুলাতে অবশ্যই অবশ্যই দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা মেইন ভার্ভ। তুমি এমন কোনো সেন্টেন্স খুঁজে পাবা না যেখানে সাবজেক্ট আর মেইন ভার্ভ নাই। অবজেক্ট ছাড়াও অনেক সেন্টেন্স আছে, কিন্তু সাবজেক্ট এবং মেইন ভার্ভ ছাড়া সেন্টেন্স হয় না। ওকে, তুমি বলতে পারো ভাইয়া সাবজেক্ট কি? ছোটোবেলায় আমি যখন পিছিয়ে ছিলাম ক্লাস 3-4-এর বইয়ে, বিজ্ঞান বইয়ে লেখা থাকতো পৃথিবীতে যত কিছু আছে সব কিছুকে দুই ভাগে ভাগ করা যায়, জীব এবং জড়। জীব মানে লিভিং থিংস, জড় মানে নন লিভিং থিংস, যেগুলোর জীবন নাই। জীব বা লিভিং থিংস মানে আমরা মানুষ, তারপরে কুকুর বিড়াল, অ্যানিমালস। আর জড় কোনগুলা? নন লিভিং থিংস কোনগুলা? বই, খাতা, টেবিল, চেয়ার, কম্পিউটার অ্যান্ড সো অন, রাইট? সো পৃথিবীতে এই যে জীব এবং জড়, পার্সন অর থিং, লিভিং অর নন লিভিং থিংস, এগুলাকে নিয়েই আমরা সেন্টেন্স বানাই, একটা সেন্টেন্সের কথা বলি। তো একটা সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সেটাই যেটাকে নিয়ে কথা বলা হচ্ছে সেন্টেন্সটাতে। সো চিন্তা করো একটা সেন্টেন্স, আলো ইটস পিজা। এই সেন্টেন্সটাতে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? আলোকে নিয়ে কথা বলা হচ্ছে, যে আলো পিজা খায়, তাই আলো সাবজেক্ট এই সেন্টেন্সের। বুঝছো? এটাই হচ্ছে সাবজেক্ট। তুমি বলতে পারো ভাইয়া তাহলে ভার্ভ কী জিনিস? আমরা না ভার্ভকে খুব ন্যারোভাবে ডিফাইন করি। আমরা মনে করি কি ভার্ভ বলতেই বোঝায় কোনো অ্যাকশন, কোনো কিছু করাই হচ্ছে ভার্ভ। এখন তুমি বলতে পারো হ্যাঁ ভাইয়া কোনো কিছু করাই ভার্ভ। ট্রু। ধরো একটা এক্সাম্পল, আলো ইটস পিজা, আলো পিজা খায়। এখানে ইট কি? একটা অ্যাকশন, পিজা খাওয়ার কাজ হচ্ছে, তাই ইট একটা ভার্ভ। কিন্তু তুমি এই সেন্টেন্সগুলো একটু চিন্তা করো তো। আলো ইজ আদানিস ম্যাসকট, আলো আদানিসের ম্যাসকট। এখানে কি আলো কিছু করতেছে, কোনো কাজ করতেছে, কোনো অ্যাকশন করতেছে? করতেছে না কিন্তু। আলো ইজ হ্যাপি, আলো খুশি। আলো কি কোনো কাজ করতেছে? আলো কি খুশি হচ্ছে? না, আলো এখন খুশি আছে। আলো ইজ আ ফিনিক্স বার্ড, আলো একটা ফিনিক্স বার্ড। আলো কি কিছু করতেছে, কোনো কাজ করতেছে, কোনো অ্যাকশন করতেছে? ইজ আলো ডুইং সামথিং? নট রিয়েলি, রাইট? তাহলে তুমি বলো তো, এখানে যে এই তিনটা সেন্টেন্সে, এখানে কি ইজ অ্যাকশন বুঝাচ্ছে? বুঝাচ্ছে না কিন্তু। সো তুমি যদি ভার্ভকে এভাবে চিন্তা করো যে ভার্ভ বলতে কোনো অ্যাকশনকে বোঝায়, তাহলে কিন্তু বাবা হবে না। তাহলে আমরা একটু ডেফিনেশনটাকে একটু বড় করি। ভার্ভকে আমরা যেভাবে চিন্তা করি এটাকে একটু বড় করি। অ্যাকশন তো অবশ্যই, ভার্ভ তো অবশ্যই অ্যাকশন, কিন্তু ভার্ভ অ্যাকশনের পাশাপাশি স্টেটও বোঝায়। কেন? চিন্তা করো, আলো ইজ হ্যাপি, আলোর অবস্থা কি? আলো এখন কেমন? আলো এখন খুশি। আলো ইজ আদানিস ম্যাসকট, আলো কি? আলো আদানিসের ম্যাসকট। আলো কি? আলো ইজ এ ফিনিক্স বার্ড, এটা আলোর স্টেট, রাইট? সো ভার্ভ কি কি? ভার্ভ অ্যাকশনও বুঝাতে পারে, ভার্ভ কোনো কিছুর স্টেটও বুঝাতে পারে। আমাদের এই রুলটা বোঝার ক্ষেত্রে তোমার দুই টাইপের ভার্ভ বুঝতে হবে, একটা হচ্ছে মেইন ভার্ভ, একটা হেল্পিং ভার্ভ। মেইন ভার্ভ কি? এই সেন্টেন্সটা চিন্তা করো, আলো ইটস পিজা। এখানে আলো যে সাবজেক্ট, সে কি করতেছে? সে পিজা খাচ্ছে। সো মেইন ভার্ভ হচ্ছে সাবজেক্ট যেটা করতেছে সেটাই মেইন ভার্ভ। হোয়াট ইজ দ্য সাবজেক্ট রিয়েলি ডুইং? আলো ইজ ইটিং পিজা, সো ইটস এখানে মেইন ভার্ভ। মেইন ভার্ভ, এই মেইন ভার্ভকে আমরা কঠিন করে বলতে গেলে প্রিন্সিপাল ভার্ভও বলি। সেম জিনিস। তোমার এত টার্মিনোলজিস কিছু মনে রাখা লাগবে না, যে সেগুলো আমি তোমাকে বলার জন্য, শেখানোর জন্য বলছি, কিন্তু এটা মনে রাখা লাগবে না, তুমি আইডিয়াগুলো বুঝলেই হবে। ওকে, এখন এই সেন্টেন্সে চিন্তা করো, আলো ইজ ইটিং পিজা। এখানে ইটিং মেইন ভার্ভ আমি বুঝছি, যে সাবজেক্ট এই কাজটা করতেছে, সাবজেক্ট পিজা খাচ্ছে, কিন্তু যে ইজটা এই মেইন ভার্ভটাকে হেল্প করতেছে না টেন্স বুঝাতে। এটা কোন টেন্সে বাবা? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আমরা পরে একটা ভিডিওতে আলাপ করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এখন এই ইজটা যদি না থাকতো, তাহলে কি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ইন্ডিকেট করতে পারতাম প্রপারলি?
পারতাম না কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয় অ্যামিজার থাকে আর মেইন ভার্বটার সাথে আইএনজি যোগ হয় এই দেখো ইটের সাথে আইএনজি যোগ হচ্ছে এই যে এই ইজটা এটা এই ইটিং ভার্বটা বা ইটকে হেল্প করতেছে তাই এটাকে হেল্পিং ভার্বও বলে অক্সিলারি ভার্বও বলে অক্সিলারি এগুলো তোমার মনে রাখা লাগবে না টার্মগুলো এখন আমরা যে রুলটাতে বলতেছি দ্য মেইন ভার্ব মাস্ট ম্যাচ দ্য রিয়েল সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স এখানে কি হবে জানো যখন তোমার এই সাবজেক্টের সাথে সাথে তোমার মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুইটাকেই চেঞ্জ করে ফেলতে হবে এখন তুমি চিন্তা করো আলো ইজ ইটিং পিজা এখানে ইজ আলো সিঙ্গুলার একটা তাই আমি কি ইউজ করছি ইজ ইউজ করছি তাই না যদি আমি বলতাম উই যদি সাবজেক্ট হতো উই আমরা পিজা খাচ্ছি তখন কি হইতো তখন আর হইতো ইজ কিন্তু হইতো না উই আর ইটিং পিজা সো দুইটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে ওকে আমি এটা ওভার সিম্পলিফাই করার জন্য যাতে তোমাদের রুলটা মনে রাখতে সহজ হয় তাই আমি এইভাবে ফ্রেজ করছি আচ্ছা এখন এই সেন্টেন্সটা একটু কনসিডার করো তো দ্য স্মেল অফ ফ্রেশ ম্যাঙ্গোস ফ্রম দ্য মার্কেট ফিল দ্য কিচেন আমাদের ডিসাইড করতে হবে যে এখানে ফিল হবে না ফিলস হবে এখানের ভার্বটা কী হবে এখন আমি কি বলছি দ্য মেইন ভার্ব মাস্ট ম্যাচ দ্য রিয়েল সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স আমি কিন্তু শুধু সাবজেক্ট বলি নেই বাবা আমি বলছি রিয়েল সাবজেক্ট তো এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে এই সেন্টেন্সটাতে রিয়েল সাবজেক্ট কোনটা তাহলে রিয়েল সাবজেক্ট কি ম্যাঙ্গোস আম ফ্রেশ ম্যাঙ্গোস নাকি স্মেল নাকি পুরাটাই দ্য স্মেল অফ ফ্রেশ ম্যাঙ্গোস কোনটা রিয়েল সাবজেক্ট এখানেই তোমার আইবিএ ট্র্যাপ সেট করবে এই যে আমরা এতক্ষণ রিয়েল সাবজেক্টটা বুঝতে প্যারা খেলাম এই প্যারা খেলাম কেন এইটা খেলাম কারণ আইবিএ একটা ট্র্যাপ অলওয়েজ ইউজ করে ইরো ডিটেকশন বলো সেন্টেন্স কারেকশন বলো বা গ্রামারের যেই টাইপের কোয়েশ্চেনই আসুক না কেন যখনই আইবিএ এই গ্রামার রুলটা টেস্ট করবে তখনই তুমি দেখবা আইবিএ এই ট্র্যাপটা সেট করে রাখবে তোমার জন্য যাতে বাচ্চারা এই ট্র্যাপের মধ্যে পড়ে যায় আইবিএ কী করে আইবিএ রিয়েল সাবজেক্ট এবং মেইন ভার্ভ এই দুইটার মাঝখানে অনেকগুলা এক্সট্রা ওয়ার্ডস দিয়ে দেয় এখন আমরা এই সেন্টেন্সটার কথা আবার চিন্তা করি দ্য স্মেল অফ ফ্রেশ ম্যাঙ্গোস ফ্রম দ্য মার্কেট ফিল দ্য কিচেন এই সেন্টেন্সটার মানে কি দ্য স্মেল অফ ফ্রেশ ম্যাঙ্গোস নতুন আম ফ্রেশ ম্যাঙ্গো ফ্রম দ্য মার্কেট থেকে আনা নতুন আম বা ফ্রেশ আম আমের গন্ধ দ্য স্মেল অফ ফ্রেশ ম্যাঙ্গোস ফ্রম দ্য মার্কেট বাজার থেকে আনা ফ্রেশ ম্যাঙ্গোজের গন্ধ কিচেনটাকে ভরে ফেলেছে ফিল করে ফেলেছে রাইট এটা হচ্ছে এইটা এখন তুমি আমাকে বলো এই সেন্টেন্সটা কি আম নিয়ে আলাপ করতেছে ফ্রেশ ম্যাঙ্গোজ নিয়ে আলাপ করতেছে নাকি ঘ্রাণটা নিয়ে আলাপ করতেছে এই সেন্টেন্সটা আসলে ঘ্রাণ নিয়ে আলাপ করতেছে কারণ তুমি চিন্তা করো কিচেনকে কি ফ্রেশ ম্যাঙ্গোজ ফিল করে ফেলছে বা ভরে ফেলছে না কিন্তু কিচেনটাকে কি ভরে ফেলছে বা ফিল করে ফেলছে ঘ্রাণটা তাই ঘ্রাণটা হচ্ছে সাবজেক্ট এবং এটা নিয়ে আমি আরেকটু পরে তোমাদের সাথে আলাপ করবো আর একটু ডিটেইলে কিন্তু আমি তোমাকে ট্যাকটিকটা একটু শিখাই দিই এখন আইবিএ কী করছে দেখো আইবিএ কী করবে তোমার সাথে এই যে আমার ভার্ভটা মেইন ভার্ভটা ফিল আর এই যে আমার রিয়েল সাবজেক্ট দ্য স্মেল আর ফিল এই দুইটার মাঝখানে কতগুলা ওয়ার্ড খেয়াল করছো এই যে এতগুলা এক্সট্রা ওয়ার্ড এই এক্সট্রা ওয়ার্ডগুলো তোমাকে দিয়ে দিবে রিয়েল সাবজেক্ট এবং মেইন ভার্ভের মাঝামাঝি যখন এটা হয়ে যাওয়ার ফলে কি হবে জানো তুমি ভাবা শুরু করবা না এই সাবজেক্ট এইখানে মনে হয় সাবজেক্ট ম্যাঙ্গোস তাই ম্যাঙ্গোস যেহেতু প্লুরাল তাই মেইন ভার্ভটাও প্লুরাল হবে তাই তুমি ফিল দাগায় চলে আসবে আইবিএ ইচ্ছা করে যাতে তুমি মনে করো যে মেইন ভার্ভটার সাথে এই সাবজেক্টটা জড়িত কিন্তু ফ্রেশ ম্যাঙ্গোস কিন্তু আসলে সাবজেক্টটা না বুঝছো এবং আইবিএ যে শুধুমাত্র তোমাকে এক্সট্রা ওয়ার্ডস মাঝখানে দিয়ে দিবে এটাই কিন্তু শুধুমাত্র না আইবিএ কী করবে খেয়াল করো ফ্রেশ ম্যাঙ্গোস যেটা আসলে সাবজেক্ট না এইটাকে মেইন ভার্বের কাছে রাখবে স্মেল যেটা রিয়েল সাবজেক্ট সেটাকে এত দূরে সরাই দিবে যে তোমার মাথায় আসবে না যখন তুমি সেন্টেন্স কারেকশন বা ইরো ডিটেকশন বা গ্রামারের যে কোনো প্রবলেম সলভ করতে যাবা
তোমার মাথায় আসবে না ফ্রেশ ম্যাঙ্গোস তো কাছাকাছি, সো তোমার মনে হবে যে না, দেখো মেইন ভার্বের কাছাকাছি না, রিলেটিভলি কাছে না স্মেলের থেকে, তাই তোমার মনে হবে ফ্রেশ ম্যাঙ্গোজই মনে হয় রিয়েল সাবজেক্ট, কিন্তু আসলে ফ্রেশ ম্যাঙ্গোজ রিয়েল সাবজেক্ট না এই সেন্টেন্সটার ক্ষেত্রে। তাই আমাদের ট্যাকটিকটা কী হবে? আমাদের ট্যাকটিক হবে ক্রস অফ দ্য এক্সট্রা ওয়ার্ডস। রিয়েল সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে যতগুলো এক্সট্রা ওয়ার্ড আছে যেটা তোমাকে ট্রিক করার জন্য, যেটা তোমাকে ট্র্যাপে ফেলানোর জন্য ইউজ করা হয়েছে, সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব, কেটে দিব। দেখো, দ্য স্মেল অফ ফ্রেশ ম্যাঙ্গোস ফ্রম দ্য মার্কেট ফিল দ্য কিচেন, অফ ফ্রেশ ম্যাঙ্গোস ফ্রম দ্য মার্কেট, এটাকে পুরাটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাদের কি থাকে? দ্য স্মেল ফিল দ্য কিচেন। এখন দেখো তোমার মাথায় কিন্তু বাড়ি লাগতেছে যে দ্য স্মেল ফিল তো হয় না, কারণ স্মেল তো একটা, ওয়ান স্মেল, একটা স্মেল মানে সিঙ্গুলার, তাই না? তা মাল্টিপল স্মেলস তো না, এমন তো বলে নাই যে ম্যাঙ্গোরও স্মেল, পচা মাছেরও স্মেল, এটা কিন্তু বলে নাই, বলছে ফ্রেশ ম্যাঙ্গোর স্মেল। না, মাল্টিপল স্মেলস তো আসতেছে না, একটাই কিন্তু স্মেল আসতেছে, তাই না? যেহেতু একটা স্মেল, তাই এটার ভার্ভ, এটার সাবজেক্টটা কি? সিঙ্গুলার। সিঙ্গুলার সাবজেক্টের ভার্ভ কি হবে? সিঙ্গুলার ভার্ভ। যদি প্লুরাল সাবজেক্ট হতো, যদি মাল্টিপল স্মেলস হতো, তাহলে এটার ভার্ভ কি হতো? প্লুরাল ভার্ভ। তাহলে দ্য স্মেল fills the kitchen, not fill the kitchen. এখন আমি তোমাকে আরেকটু সতর্ক করে দিই। তুমি যখনই এই ফ্রেজেসগুলো দেখবা, অফ, উইথ, অ্যালং, অফ ওয়ার্ড বা উইথ ও ওয়ার্ড, বা এগুলা ফ্রেজ অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ, যখনই তুমি দেখবা না এগুলাকে তুমি ক্রস অফ করে দিবা তোমার সেন্টেন্সে। এখন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। চিন্তা করো, তোমাকে আইবি এই সেন্টেন্সটা দিল, দ্য সিইও অ্যালং উইথ হার টিম মেক অর মেক্স দ্য ফাইনাল ডিসিশন। এখন আমাদেরকে বাইট করতে হবে যেখানে মেক বসবে না মেক্স বসবে। তাই আমি তোমায় কী শেখালাম? এক্সট্রা ওয়ার্ডস ক্রস অফ করে দিব। এখানে আমি বলে দিয়েছি অ্যালং উইথ যদি থাকে, এটা এক্সট্রা ওয়ার্ড, এটাকে আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমরা রিয়েল সাবজেক্টের কাছে যাব। দেখো, এই যে মেইন সাবজেক্ট এবং যে মেইন ভার্ভ, এই দুইটার মাঝখানে এই এক্সট্রা ওয়ার্ড দিয়ে দিচ্ছে, এখানে অ্যালং উইথ আসছে, সো অ্যালং উইথ আ টিম, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তো দ্য সিইও মেক অর মেক্স দ্য ফাইনাল ডিসিশন। এখন সিইও কি একজন মানুষ না মাল্টিপল মানুষ? একজন মানুষ। তাই ভার্ভ হবে, তাই সিঙ্গুলার সাবজেক্ট, ভার্ভ হবে সিঙ্গুলার, তাহলে দ্য সিইও মেক্স দ্য ফাইনাল ডিসিশন। আরেকটা এক্সাম্পল চিন্তা করো, মাই কাজিন অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস ইজ অর আর কামিং টু দ্য পার্টি। এখানেও কি অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস, এটা হচ্ছে এক্সট্রা ওয়ার্ডস। এই দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ একটা এই ফ্রেজটা আমরা পুরোটা বাদ দিয়ে দিব। এটা বাদ দিয়ে দিলে কি বাকি থাকে? মাই কাজিন ড্যাশ কামিং টু দ্য পার্টি। মাই কাজিন কি একজন, সিঙ্গুলার, তাহলে ইজ কামিং টু দ্য পার্টি। তুমি খেয়াল করে দেখছো আইবিএ কী করছে এখানে? হার ফ্রেন্ডস এইটা বসাই দিবে কিন্তু আইবিএ, এবং তুমি ভাববা কি, আচ্ছা এখানে মানে হার ফ্রেন্ডসটাই সাবজেক্ট, যেহেতু সাবজেক্টটা প্লুরাল তাই আমি আর চুজ করি, এটা প্লুরাল ভার্ভ চুজ করি, প্লুরাল মেইন ভার্ভ নেই, কিন্তু তাহলে কিন্তু ভুল হবে, বুঝছো? আচ্ছা, এখন আমি তোমার সাথে আলাপ করব কিভাবে রিয়েল সাবজেক্টটাকে ইনটুইটিভলি বুঝে তুমি আইডেন্টিফাই করতে পারবা। এতক্ষণ কিন্তু আমি তোমাকে ট্যাকটিক বলছি বাবা, পরীক্ষার এক্সামের স্ট্র্যাটেজি আকারে, কিন্তু শুধুমাত্র কিন্তু আমাদের এক্সামের স্ট্র্যাটেজি জানলেই হবে না, আমাদের কিন্তু একটা জিনিস গভীরভাবে ইনডেপথ বুঝতে হবে, ইন্টারনালাইজও করতে হবে। না এসব মানে এই ট্যাকটিকগুলো হেল্পস আইবিএ বা এরকম কম্পিটিটিভ এক্সামে দ্রুত অ্যান্সার করার ক্ষেত্রে, কিন্তু তোমার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোটা খুব দরকার, আন্ডারস্ট্যান্ডিংয়ের ডেপথ থাকা খুব দরকার বাবা। হ্যাঁ, আচ্ছা, তো এটা আমার নিজের বানানো মানে ফ্রেমওয়ার্ক, এটা তুমি কোথাও কোট করো না আমাকে। আমি ছোটোবেলা থেকে না, আমি যখনই গ্রামার পড়ছি, বাংলাদেশে তো খুব বাজেভাবে গ্রামার পড়ায়, সেই বাংলাদেশে আমি কারোর নামে খারাপ কথা বলতে চাই না, বাট I have been blessed that I had a really good English teacher back in my school, and he taught me a lot of things. মানে ভাগ্য ভালো, I was gifted, I was blessed, এবং I love sir so much. তোমরা যারা গভর্নমেন্ট ল্যাবের, তোমরা হয়তো বা আলতাফ স্যারের নাম শুনছো। আলতাফ স্যার ইজ রিয়েলি রিয়েলি অ্যামেজিং, ইজ অ্যান অ্যামেজিং ইংলিশ টিচার। তো আমি আলতাফ স্যারের কাছে পড়তাম ছোটোবেলায়, যারা গভর্নমেন্ট ল্যাবের স্টুডেন্ট তারা হয়তো বা শুনছো আলতাফ স্যারের কথা। যাই হোক, তো স্যার, ইভেন দো আই ওয়াজ ব্লেসড, কারণ স্যার ছিল, আমি স্যারের কাছে অনেক কিছু শিখছি, কিন্তু আমি দেখছি বাংলাদেশের গ্রামার বইগুলো বা সব কিছুতে না গ্রামারকে কীভাবে জানি হাবিজাবিভাবে পড়ায়, আমরা এভাবে করবো না। আমার ছোটোবেলা থেকে গ্রামার যখন আমি পড়তাম, আমার মাথায় আমি এক্সপ্লেনেশন খুঁজতাম যে আচ্ছা এই গ্রামার রুলটা এরকম করে হলো কেন,
তখন আমি দুইটা জিনিস রিয়ালাইজ করছি। একটা হচ্ছে পৃথিবীতে যত গ্রামার আছে না, তুমি ওইটাকে এই স্পেকট্রামটার মধ্যে ফেলাইতে পারো। কি স্পেকট্রামটা? অধিক তুমি কিছু মানে একটা বড় অংশের গ্রামার রুলের একটা বড় অংশকে ওইটার অর্থ বা লজিক দিয়ে এক্সপ্লেন করতে পারো। এটাকে আমি বলি মিনিং দিয়ে এক্সপ্লেন করা, ঠিক আছে, বা লজিক দিয়ে এক্সপ্লেন করা। আরেকটা বড় অংশকে তুমি কোনো অর্থ, কোনো লজিক, কোনো যুক্তি, মিনিং কোনো কিছু দিয়ে তুমি এক্সপ্লেন করতে পারবে না, আনএক্সপ্লেনেবল। ওগুলো হচ্ছে কনভেনশন বা রীতি, বুঝছো, যে ওইটা মেনে নিতে হবে আমাদের, এরকম একটা ব্যাপার। এখন এটার আমি একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিই, তাহলে তুমি কনভেনশন বা রীতির আইডিয়াটা ভালো মতো বুঝবা। তোমরা কি ওই কোঅর্ডিনেট জিওমেট্রি করছো না, স্থানাঙ্ক জ্যামিতি? তুমি খেয়াল করে দেখছো যে আমরা অলওয়েজ কী করি, আমরা পজিটিভ নাম্বারগুলোকে এক্স অ্যাক্সিসে ধরি, +1 -2, সরি +1 +2 +3 ডান সাইডের এক্স অ্যাক্সিসে রাখি, আর মাইনাসগুলোকে আমরা কই নেই, বাম সাইডে নেই, -1 -2 -3। তোমার কি কখনো কোয়েশ্চেন হয়েছে যে আচ্ছা এই সবগুলোকে যে এই পাশে এক্স অ্যাক্সিসের ডান সাইডে রাখা হলো পজিটিভ নাম্বারগুলোকে, এগুলোকে বাম সাইডে কেন হলো না? কেন পজিটিভ নাম্বারগুলোকে আমরা বাম সাইডে রাখলাম না? কেন নেগেটিভ নাম্বারগুলোকে আমরা ডান সাইডে রাখলাম না? এখন এটার একটা হিস্টোরিক এক্সপ্লেনেশন আছে। ডান হাত বাম হাতে, ডান হাত বা ডান জিনিসটা পজিটিভ, বা এটাকে পজিটিভলি বা ব্লেসিং, গুডনেস, এটার সাথে অ্যাফিলিয়েট করা হয়, অ্যাসোসিয়েট করা হয় হিস্টোরিকলি। আর বাম সাইডকে নেগেটিভ, খারাপ, ইভিল এভাবে অ্যাসোসিয়েট করা হইতো হিস্টোরিকলি। মানে এটা একটা এক্সপ্লেনেশন আছে, হিস্টোরিক এক্সপ্লেনেশন। কিন্তু চিন্তা করো, আমরা কিন্তু চাইলে বাম সাইডে পজিটিভ নাম্বার রাখতে পারতাম, ডান সাইডে নেগেটিভ নাম্বার রাখতে পারতাম। কিন্তু যেটা হয়েছে, পৃথিবীর সব ম্যাথমেটিশিয়ানরা এরা আসলে ডিসাইড করছে যে না, এটাই কনভেনশন, এটাই আমরা মেনে ম্যাথ করব। নাহলে তুমি চিন্তা করো, তুমি স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি, বা তুমি যাই মানে তুমি স্থানাঙ্ক হিসাব করতেছো, বা তুমি গ্রাফ বানাইছো, তুমি যখন গ্রাফ বানাইছো তুমি ধরতেছো পজিটিভ নাম্বারগুলোকে বাম পাশে, আর আমি যখন গ্রাফ বানাচ্ছি আমি যখন ম্যাথ করতেছি আমি পজিটিভ নাম্বারগুলোকে ধরতেছি ডান পাশে। তাহলে তো তুমি আর আমরা কনফিউশনে পড়ে যাবো, আমরা কমিউনিকেট করতে পারবো না প্রপারলি। কেমনে? এখন আমি যদি আমার ম্যাথ সলিউশনটা তোমাকে দেখাই, তুমি পরে বুঝবা না। তুমি যখন তোমারটা আমাকে দেখাবা, আমি পরে কনফিউজ হয়ে যাবো যে আরে এখানে কী হইলো, তাই না? সো এই কারণে আমরা অনেক সময় কী করেছি, হিস্টোরিকলি হিউম্যান বিংস আমরা কনভেনশন আকারে, মানে আমরা কিছু জিনিসপত্রকে মেনে নিছি যে না এটাই হচ্ছে রুল, এটাই মেনে নিব আমরা, এটার আহামরি ব্যাখ্যার কিছু নাই, বুঝছো? এখন অনেক গ্রামার রুল এই স্পেকট্রামের মাঝামাঝিটাও পড়ে, যেগুলো তুমি কিছুটা লজিক দিয়ে এক্সপ্লেন করতে পারো, কিছুটা কনভেনশন দিয়েও এক্সপ্লেন করতে পারো, ঠিক আছে? এই গ্রামার রুলটার ক্ষেত্রে যে কিভাবে আমরা রিয়েল সাবজেক্ট আইডেন্টিফাই করব, গুড নিউজ ইজ এটাকে আমরা মিনিং বা লজিক দিয়ে এক্সপ্লেন করতে পারি। এখানে আমি তোমাকে জোর করে বাধ্য করবো না যে না এটা ভাইয়া বলে দিয়েছি তাই এটাই কনভেনশন, এটাই মেনে নিতে হবে, আমি এটা তোমাকে জোর করে বলবো না। তো চলো কীভাবে আমরা লজিক দিয়ে বা মিনিং দিয়ে বুঝে ফেলতে পারি কোনটা রিয়েল সাবজেক্ট, সেটা আমরা একটু শিখি। এই সেন্টেন্সটা একটু কনসিডার করো, দ্য সাউন্ড অফ দ্য ড্রামস ইজ অর আর লাউড। তুমি আমাকে বলো তো, আর দ্য ড্রামস লাউড? ড্রামগুলা কি লাউড? একটা ড্রাম কিভাবে লাউড হতে পারে? ধরো তবলা কিভাবে লাউড হতে পারে? তবলা কিন্তু লাউড হতে পারে না। কি লাউড হতে পারে বলো তো? দ্য সাউন্ড অফ দ্য তবলা, দ্য সাউন্ড অফ দ্য ড্রামস। ইজ দ্য সাউন্ড অফ দ্য ড্রামস লাউড? ইয়েস, দ্য সাউন্ড অফ দ্য ড্রামস ইজ লাউড। এখন তুমি আমাকে বলো, সাউন্ড কিন্তু একটাই, ড্রামের সাউন্ড একটাই সাউন্ড, মাল্টিপল সাউন্ড কিন্তু না। এমন না যে হারমোনিয়াম থেকে একটা সাউন্ড আসতেছে, তবলা থেকে একটা সাউন্ড আসতেছে, বাঁশি থেকে আরেকটা সাউন্ড আসতেছে, এরকম কিন্তু না। একটাই তবলা, একটাই ড্রাম, ওটা থেকেই সাউন্ড আসতেছে, তাই না? একটাই সাউন্ড। তাহলে সাউন্ড কি? এখানে একটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্টের ভার্ব কি হবে? সিঙ্গুলার সাবজেক্টের ভার্ব সিঙ্গুলার ভার্ব হবে, তাই আমরা দ্য সাউন্ড ইজ লাউড হবে। দেখছো, আমরা মিনিং দিয়ে রিয়েল সাবজেক্ট আইডেন্টিফাই করে ফেললাম। এবং এখানে আমরা ওই আগেরটা একটা ইউজ করতে পারি। কিন্তু আমি কি বলছিলাম, অফ দিয়ে যদি কিছু থাকে এটা বাদ দিয়ে দাও। দেখো, অফ দ্য ড্রামস আমি বাদ দিয়ে দিচ্ছি, তাই না? তো আমার কেটে দিচ্ছি, দ্য সাউন্ড ইজ অর আর লাউড, বুঝছো? তো ধরো তুমি যদি এভাবে রিয়েল সাবজেক্ট আইডেন্টিফাই নাও করতে পারো, তুমি কি করবে জানো? ওই যে তুমি এভাবে ক্রস অফ করবা,
এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো বা এত কিছু প্রিপোজিশন ওগুলো পড়ে, এগুলো এত টার্ম মনে রাখা লাগবে না। এই যে এক্সট্রা ওয়ার্ডগুলো তুমি কেটে দিবা, এক্সট্রা ওয়ার্ডগুলো কেটে দিয়ে এই সাবজেক্টটা তখন মেইন সাবজেক্টটা তখন মেইন ভার্ভের কাছাকাছি চলে আসবে, তখন তোমার জন্য ডিসাইড করা ইজি হয়ে যাবে যে মেইন ভার্ভটা কি আসলে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। আচ্ছা, সো এই যে এতক্ষণ আমি তোমাকে যেটা বললাম যে এই রুলটাকে যদি ওভাবে সিম্পলিফাই করি, সিঙ্গুলার সাবজেক্ট যদি মেইন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, রিয়েল সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, মেইন ভার্ভ সিঙ্গুলার ভার্ভ হবে, বা ওটার সাথে যে এটাও আছে তোমার অক্সিলারি ভার্ভ সেটাও সিঙ্গুলার হবে, প্লুরাল সাবজেক্ট থাকলে প্লুরাল ভার্ভ হবে। আচ্ছা, এখন আমি গ্রামারের পাশাপাশি আমি তোমাকে রাইটিং অ্যাডভাইস দিই। আইবি এর রিটেন সেকশন নিয়ে তোমরা অনেকেই অনেক প্যারায় থাকো এবং অনেক আমাকে বলো কি ভাইয়া আমার তো গ্রামার ভুল হয় আইবি এর রিটেন সেকশনে, মানে রাইটিং লেখার সময় বা এমনি ইন জেনারেল লেখার সময়। আমি তোমাকে একটা রাইটিং টিপ বলি, তুমি কি your every sentence should have a clear subject and main verb. তুমি যত কিছুই লিখবা না, লেখালেখি করবা না, যেটাই লিখো না কেন, তুমি মেক শিওর করবা যে তোমার সেন্টেন্সগুলোতে একটা ক্লিয়ার সাবজেক্ট আছে, একটা ক্লিয়ার মেইন ভার্ব আছে। ডোন্ট রাইট সেন্টেন্স ফ্র্যাগমেন্টস। মোর ইম্পর্টেন্টলি তুমি স্টার্টিং সেন্টেন্স ফ্র্যাগমেন্টকে আমি যাচ্ছি, কিন্তু তুমি ধরো আমি ধরে নিচ্ছি তুমি লিখাতে অত ভালো না, তো তোমার ভালো হইতে হবে না। তুমি কী করবে জানো, স্টার্টিং পয়েন্টে মানে যেহেতু তুমি শুরু করতেছো রাইটিং প্র্যাকটিস, তুমি কী করবে তোমার সাবজেক্ট এবং মেইন ভার্বটাকে কাছাকাছি রাখবা ইনিশিয়াল স্টেজে। তারপরে যত তুমি আরও তোমার লেখা ডেভেলপ করবা, তত তুমি তখন এই যে এরকম আমরা যেমন দূরে দূরে নিয়ে গেছি, দেখো সাউন্ড অফ দ্য ড্রাম মাঝখানে এক্সট্রা ওয়ার্ড নিয়ে আসছে, এরকম মাঝখানে আরও এক্সট্রা ওয়ার্ড নিয়ে আসছে, তাই না, এক্সট্রা ওয়ার্ডস নিয়ে আসছে। তারপরে তুমি ধীরে ধীরে এগুলোকে আরও ইন্ট্রোডিউস করবা, তোমার লেখাকে আরও সফিস্টিকেটেড করবা। বাট স্টার্টিং পয়েন্টে ইটস এ গুড প্র্যাকটিস যে তুমি তোমার সাবজেক্ট এবং মেইন ভার্বকে যদি কাছাকাছি রাখো, তাহলে তোমার জন্য সেন্টেন্স কনস্ট্রাক্ট করা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি ইউজুয়ালি স্টুডেন্টদের লেখাতে যে ভুলগুলো দেখি, এটার আমি কয়েকটা এই ভুলগুলো তোমাদেরকে দেখি এবং ভুলগুলো কারেক্ট কীভাবে করতে হয় রাইটিংয়ে সেটা আমি তোমাকে শিখাই দিই। আচ্ছা, সো এই সেন্টেন্সটা একটু পড়ো তো, টয়েস অফ অল কাইন্ডস থ্রোন এভরিওয়্যার। এই সেন্টেন্সে না একটা জিনিস মিসিং, কী বলতে পারো? সেন্টেন্সটা মেইন ভার্ভ নাই। টয়েস হচ্ছে সাবজেক্ট, টয়েস সব জায়গায় ছড়ানো ছিটানো, থ্রোন এভরিওয়্যার, কিন্তু এখানে কিন্তু কোনো ভার্ভ আমরা দেখতে পাচ্ছি না, তাই না? দেখো যে অফ অল কাইন্ডস, এই যে এক্সট্রা ওয়ার্ড থ্রোনটা আছে, কিন্তু দেখো এই মেইন ভার্ভটা কিন্তু অসম্পূর্ণ, ইনকমপ্লিট মেইন ভার্ভটা, তাই না? এখানে মেইন ভার্ভটা ইনকমপ্লিট, ঠিক আছে? এখানে আমি ইনকমপ্লিট আমার লিখে রাখা উচিত ছিল, তুমি ধরো এখানে ইনকমপ্লিট ভার্ভ, ঠিক আছে? এখন তাহলে আমাদের কী করতে হবে? ভার্ভটাকে কমপ্লিট করতে হবে না বাবা? শুধু কি থ্রোন মানে রাখলে হবে? হবে না, এটার অক্সিলারি ভার্ভ একটা নিয়ে আসতে হবে, তাই না? সো দেখো এটা একটা পসিবল রিভিশন কী হতে পারে, টয়েস অফ অল কাইন্ডস ওয়ার থ্রোন এভরিওয়্যার। দেখো আমি অক্সিলারি ভার্ভটাকে নিয়ে আসছি এটার সাথে, বা হেল্পিং ভার্ভটাকে নিয়ে আসছি। এখন মেইন ভার্ভটা কমপ্লিট হইলো, কারণ ওর যে হেল্পার, ওর যে হেল্পিং ভার্ভ, ওর যে অক্সিলারি ভার্ভ, সেটা এখন চলে আসছে। এটাকে তুমি চাইলে আরেকভাবেও লিখতে পারো রিভাইজ করে, দে ফাউন্ড টয়েস অফ অল কাইন্ডস থ্রোন এভরিওয়্যার। বুঝছো? দেখছো আমি কীভাবে একটা সেন্টেন্স ফ্র্যাগমেন্ট, কি ফ্র্যাগমেন্ট মানে ইনকমপ্লিট সেন্টেন্স। এই কারণে আমি তোমাকে বলছি ডোন্ট রাইট সেন্টেন্স ফ্র্যাগমেন্টস। আমি যখনই বাচ্চাদের লেখা রিভিউ করি, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখি তোমরা সব থেকে ইউজুয়ালি অনেক, আমি বলতেছি না তুমি ভুলটা করো, এই ভুলটা অনেকের সাথেই হয়, যে আমরা ইউজুয়ালি কী করি, আমরা পুরো সেন্টেন্সটা লিখতে গিয়ে আসলে আমরা পুরো সেন্টেন্সটা লিখি না, আমরা একটা সেন্টেন্স ফ্র্যাগমেন্ট লিখি, একটা ইনকমপ্লিট সেন্টেন্স লিখি, যে সেন্টেন্সটাতে মেইন ভার্ভটা থাকে না, অনেক সময় সাবজেক্ট প্রপারলি থাকে না, সাবজেক্টটাতে আমি যাচ্ছি। এই সেন্টেন্সটা চিন্তা করো, আ রেকর্ড অফ অ্যাকমপ্লিশমেন্ট বিগিনিং when you were first hired। এই সাবজেক্টটাতেও আমার মেইন ভার্ভটা ঠিকঠাক মতো নাই। দেখো, আ রেকর্ড অফ অ্যাকমপ্লিশমেন্ট বিগ্যান when you were first hired, বিগিনিং এটা কিন্তু তোমার হইল না এখানে, মানে দেখো মেইন ভার্ভটা কিন্তু প্রপারলি বসে নাই, বিগ্যান when you were first hired। তুমি চাইলে এটাকে অন্যভাবে রিভাইজ করতে পারো, আই হ্যাভ নোটিসড আ রেকর্ড অফ অ্যাকমপ্লিশমেন্ট বিগিনিং when you were first hired। বুঝছো? এটা এই দুইভাবে দেখো আমি মেইন ভার্ভটাকে ক্লিয়ারলি বসিয়ে আমরা সেন্টেন্স ফ্র্যাগমেন্ট অ্যাভয়েড করতে পারি। সো এই কারণে আমি তোমাকে বলছি যখনই তুমি লিখবা তোমার মেইন ভার্ভটা যাতে ক্লিয়ার থাকে, এবং যখনই তুমি লিখবা তোমার সাবজেক্টটাও যাতে, রিয়েল সাবজেক্টটাও যাতে অবশ্যই ক্লিয়ার থাকে। এখন এই সেন্টেন্সে চিন্তা করো, উইথ দ্য আলটিমেট ইফেক্ট অফ অল অ্যাডভার্টাইজিং ইজ টু সেল দ্য প্রোডাক্ট। উইথ দ্য আলটিমেট ইফেক্ট অফ অল অ্যাডভার্টাইজিং ইজ টু সেল দ্য প্রোডাক্ট। এখানে দেখো উইথটা এখানে একটা প্রিপোজিশন সামনে চলে আসছে না, এই প্রিপোজিশনটা তুমি রিমুভ করে দাও।
এই প্রিপোজিশনটা থাকার কারণে সেন্টেন্সের সঙ্গে অকওয়ার্ড লাগতেছে। যেই মোমেন্টে তুমি প্রিপোজিশন রিমুভ করে দিচ্ছ তখন কি হয়ে যাচ্ছে, দ্য আলটিমেট ইফেক্ট অফ অল অ্যাডভার্টাইজিং ইজ টু সেল দ্য প্রোডাক্ট। এখানে সাবজেক্টটা কি, দ্য আলটিমেট ইফেক্ট। সো অনেক সময় বাচ্চারা কি করে, সেন্টেন্সটা কিন্তু দেখো প্রপারলি লিখছে কিন্তু এর আগে একটা প্রিপোজিশন দিয়ে দিছে। সো তুমি এই ভুলটা অ্যাভয়েড করবা। প্রিপোজিশন সেন্টেন্সের আগে বসাবে না। প্রিপোজিশনের কাজ কি, প্রিপোজিশন হচ্ছে নাউনের আগে বসে, নাউন বা প্রোনাউনের আগে প্রিপোজিশন বসে। এই কারণে ওকে আমরা প্রিপোজিশন বলি। প্রি মানে আগে, পজিশন মানে কোনটার আগের পজিশন, নাউন বা প্রোনাউনের আগের পজিশন, বুঝছো? তো প্রিপোজিশন যদি তুমি সেন্টেন্সের শুরুতে দিয়ে দাও তাহলে কি হবে, হবে না। প্রিপোজিশন কখনোই সেন্টেন্সের শুরুতে দিতে পারবে না। প্রিপোজিশন যখন তুমি সেন্টেন্সের শুরুতে দিয়ে দাও তখন সেটা একটা সেন্টেন্স ফ্র্যাগমেন্ট তৈরি করে। তোমার সেন্টেন্স ফ্র্যাগমেন্ট ওয়ার্ডটাও মনে রাখা লাগবে না। যখনই তুমি প্রিপোজিশন সেন্টেন্সের শুরুতে দিচ্ছ তখন যে ঝামেলাটা হচ্ছে, তোমার সাবজেক্টটা এক অকওয়ার্ড হয়ে যাচ্ছে। দেখো, উইথ দ্য আলটিমেট ইফেক্ট অফ অ্যাডভার্টাইজিং টু সেল দ্য প্রোডাক্ট ডাজন্ট মেক সেন্স। কারণ উইথ দ্য প্রিপোজিশন আমি কেন আগে দিব, তাই না? এখানেও দেখো সেম সমস্যা। বাই পেইং টু মাচ অ্যাটেনশন টু পোলস ক্যান মেক আ পলিটিক্যাল লিডার আনউইলিং টু প্রপোজ ইনোভেটিভ পলিসিস। এখানেও প্রিপোজিশনটা আগে চলে আসছে দেখে সেন্টেন্সের সঙ্গে অকওয়ার্ড লাগতেছে। প্রিপোজিশন সরাই দিই, পেইং টু মাচ অ্যাটেনশন টু পোলস ক্যান মেক আ পলিটিক্যাল লিডার উইলিং টু প্রপোজ ইনোভেটিভ পলিসিস। এইখানেও সেম সমস্যা। দেখো, ফর ডুইং ফ্রিল্যান্স ওয়ার্ক ফর আ কম্পিটিটর গট ফিল ফায়ার্ড। ফরটা এখানে দরকারই নাই, অকওয়ার্ড শোনাচ্ছে। তুমি কি করবা, ডুইং ফ্রিল্যান্স ওয়ার্ক ফর আ কম্পিটিটর গট ফিল্ড ফায়ার্ড। দেখো, ডুইং ফ্রিল্যান্স ওয়ার্ক ফর আ কম্পিটিটর গট ফিল ফায়ার্ড, প্রিপোজিশনে তুমি রিমুভ করে দিলা। আরেকটা কাজ করতে পারো, তুমি যদি প্রিপোজিশনটা নিতান্তই নাই রিমুভ করতে চাও, তুমি সেন্টেন্সটাকে রিঅ্যারেঞ্জ করতে পারো। বুঝছো কেমনে রিঅ্যারেঞ্জ করতে পারো? দেখো, ফিল গট ফায়ার্ড ফর ডুইং ফ্রিল্যান্স ওয়ার্ক ফর আ কম্পিটিটর। এই সেন্টেন্সটা তুমি রিঅ্যারেঞ্জ করে এই যে অকওয়ার্ডনেসটা ছিল সেন্টেন্সের, এটা তুমি সলভ করতে পারো। সো আজকে আমাদের গ্রামার রুলটা ডান। প্রথম গ্রামার রুলটা, এই গ্রামার রুলটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট আইবিএর জন্য। এবং তোমরা কি করবা, তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে এই গ্রামার রুলগুলো পুরোটা পড়ে ফেলবা। এখন আমি তোমাকে দেখাই কিভাবে আমাদের ওয়েবসাইটে গিয়ে তুমি সব কিছু পড়ে ফেলতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। তুমি সিম্পলি আদারনেস্টে গিয়ে তোমার ইমেলটা ইউজ করে লগ ইন করবা। লগ ইন করার পর আইবিবিপি অ্যাডমিশন প্রেপ এখানে যাবা, তারপরে গ্রামার রুলস এখানে যাবা। দেখো যে গ্রামার রুলসে গ্রামার রুল 1, দেখো এখানে আমি পুরা ডিটেলসে তোমাকে সব বলে দিচ্ছি, সব লিখে রাখছি, দেখছো? এবং তুমি চাইলে এখানে তোমার কোয়েশ্চেন থাকলে তুমি কমেন্টও করতে পারো। দেখো একজন কমেন্ট করছে, তুমি চাইলে এখানে অডিও শুনতে পারো, ঠিক আছে? তারপরে তুমি দেখো আইবিএতে এই গ্রামার রুলটার উপর কী টেস্ট করছে এটাও আছে। এই গ্রামার রুলটা নিয়ে যেসব কোয়েশ্চেনগুলো করছে এগুলো আমি লিখে রাখছি এখানে, এবং এগুলো কিন্তু আমি রেগুলার আপডেট করতে থাকি, ঠিক আছে? এটা কিন্তু গ্রামার রুল গেল। এখন আমি তোমাকে দেখাই তুমি প্র্যাকটিস কোত্থেকে করবা। তুমি ইরো ডিটেকশন এবং সেন্টেন্স কারেকশন আইবিএতে যা ইরো ডিটেকশন সেন্টেন্স কারেকশন আসে তুমি সব কিন্তু এক জায়গা থেকে প্রিপারেশন নিতে পারো। ধরো যে সেন্টেন্স কারেকশন, তুমি সেন্টেন্স কারেকশানের এখানে সবগুলা ড্রিল তুমি পেয়ে যাবা। দেখো সেন্টেন্স কারেকশন সবগুলো ড্রিল আছে, এই সবগুলো ড্রিল তুমি প্র্যাকটিস করে ফেলো। ইরো ডিটেকশন, দেখো ইরো ডিটেকশনের সবগুলা ড্রিল আমাদের ওয়েবসাইটে আছে, এই দেখছো? সো তুমি সব এখান থেকে সলভ করে ফেলো, তোমার আর অন্য দিকে তাকানো লাগবে না। টাটা।